আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় তোমরা ভালো আছো। তোমরা অধীর আগ্রহে কি অনলাইন লাইভ ক্লাস দেখার জন্য বসে আছো। আমি মিন নাসিরউদ্দিন, খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেব বিজ্ঞান। কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে ব্যবসা উদ্যোগে সম্বন্ধে আলোচনা করেছিলাম, ব্যবসা পরিকল্পনা। সেটা লাস্ট প্রান্তে যে কি আবার হঠাৎ করে আবার কি কারেন্ট চলে গেছে, যার ফলে তোমাদের কি শেষ পর্যন্ত আমি ফিনিশিংটা দিতে পারিনি, অর্থাৎ তোমাদের বিদায় নিতে পারিনি প্রিয় শিক্ষার্থীরা। আর ওই সম্বন্ধে তোমাদের ম্যাক্রো স্ক্রিন পরের ক্লাস থেকে আলোচনা করবো, এটা ডিটেলস সম্পূর্ণ। এখন আমরা চলো পাঠদান কার্যক্রমের দিকে অগ্রসর হই। আজকে এখন তোমাকে আমি ফিনান্স আর ব্যাংকিং উপরে কি তোমাদের আজকে নবম দশম শ্রেণীর অর্থাৎ তোমাদের বাণিজ্যিক ব্যাংক অর্থাৎ তোমাদের দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক তার পরিচিতির উপরে আমি একটা ক্লাস নিয়েছিলাম। আজকে আমি তোমাদের দ্বিতীয় ক্লাস নিয়েছি। তোমাদের মুনিয়া ম্যাডাম আজকে ক্লাস ছিল, কোনো কারণে অসুস্থতার কারণে কি আজকে তোমাদের অনলাইন লাইভ ক্লাসটা নিতে পারেনি, এই জন্য আমি কি প্রস্তুতি ক্লাস হিসেবে কি আমি নিয়ে নিচ্ছি। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অগ্রসর হও পাঠদান। আজকে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন আকারে তোমাদের দিব, যা তোমাদের পরীক্ষার আসার মতো। খেয়াল করো, বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি। ধরো একজন লোকের নাম উল্লেখ করা হয়েছে, জনাব সাপায়েত অর্থাৎ চট্টগ্রাম, অর্থাৎ আমাদের একটা বিভাগ অর্থাৎ চট্টগ্রামে একটা লবণ শোধন ফ্যাক্টরি স্থাপন করতে চান। এই জন্য তার প্রচুর মূলধনের প্রয়োজন। তাই তিনি অগ্রণী ব্যাংকে সম্পত্তি বন্ধক অর্থাৎ সম্পত্তি বন্ধক রেখে কি 10 বছরের জন্য সে 5 কোটি টাকা ঋণের আবেদন করেন। কোন ব্যাংকের কাছে আবেদন করেন? অগ্রণী ব্যাংকের কাছে সে 10 বছরের জন্য অর্থাৎ 5 কোটি টাকার মতো ঋণের আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংকের ম্যানেজার থাকে, তিনি জানালেন যে দীর্ঘমেয়াদীর জন্য এত টাকা ঋণ দেওয়া অসম্ভব অগ্রণী ব্যাংকের ক্ষেত্রে। অর্থাৎ অগ্রণী ব্যাংক একটা কি আমাদের বাণিজ্যিক ব্যাংক, অর্থাৎ আমরা জানি বাণিজ্যিক ব্যাংক কি স্বল্পমেয়াদী ঋণ দিয়ে থাকে। এখানে প্রশ্ন উল্লেখ করা আছে কি স্বল্পমেয়াদী হিসেবে ঋণ দিয়ে থাকে। দীর্ঘমেয়াদী ঋণ তারা কি খুব কম দেয়, অর্থাৎ তারা এইসব ক্ষেত্রে দেয় না, কারণ জনগণের টাকা তারা কাস্টমারের টাকা তারা কি স্বল্প সুদ দিয়ে তারা কি তাদের কাছে রাখে, সেই টাকা দিয়ে তারা কি অন্য জায়গায় বিনিয়োগ খাটায়, সেটা কি তারা উচ্চ হারে সুদ দিয়ে কি আরেকজনের কাস্টমারের কাছে তারা ঋণ প্রদান করে, সেটা তাদের ব্যাংকিং কার্যক্রমে তাদের সাথে সম্পৃক্ত থাকে। অর্থাৎ তারা ওই জায়গা থেকে লাভ পেয়ে সেটা কি কাজ, অর্থাৎ ব্যাংক হচ্ছে আমরা কিছুদিন আগে বলছি, ব্যাংক হচ্ছে কি আমাদের সে জনগণের টাকা প্রদান হিসেবে তারা কাজ করে, অর্থাৎ সেটা তাদের ইনভেস্টর হিসেবে কাজে লাগায়। যে কোনো সময় আমানতকারী এসে কি টাকা চেতে পারে, এই জন্য তারা সে পরিমাণ কি স্বল্পমেয়াদী ঋণ দিয়ে থাকে, অত দীর্ঘকালীন ঋণ তারা খুব কম দিয়ে থাকে। এগুলি বড় বড় কমার্শিয়াল ইয়াগুলির ক্ষেত্রে দিয়ে থাকে। এটা হচ্ছে ব্যাংকের বিভিন্ন সেক্টর আছে, এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে বাণিজ্যিক ব্যাংক কি আমাদের কি স্বল্পমেয়াদী ঋণ দিয়ে থাকে তারা বেশিরভাগ। এখন দেখো এলসি কি লেটার অফ ক্রেডিট। আমি কিছুদিন আগে ক্লাসেও কি আলোচনা করেছিলাম বাণিজ্যিক ব্যাংক কি। বাণিজ্যিক ব্যাংক একটি কি আর্থিক প্রতিষ্ঠান আলোচনা করেছিলাম, অর্থাৎ এর উদ্দেশ্য হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, আর পরোক্ষ উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ সেবা দেওয়া, এটা উল্লেখ করেছিলাম। অর্থাৎ বাণিজ্য ব্যাংক একটি মুনাফাভোগী প্রতিষ্ঠান, অর্থাৎ তারা মুনাফার হিসাবে থাকে, অর্থাৎ সেবা খাত অর্থাৎ সেবা সার্ভিস হিসেবে কাজ করে থাকে, কিন্তু তারা তাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, অথবা মুনাফা অর্জন ছাড়া কি তারা অন্য জায়গায় কোনো ইনভেস্টমেন্ট করবে না। এই জন্য ব্যাংকিং কার্যের ভিতরে তারা আজকে আমার পাঠ হয়েছে কি এলসি মানে লেটার অফ ক্রেডিট, অর্থাৎ আমদানিকারকের পক্ষে আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূল, অর্থাৎ ইম্পোর্টের পক্ষে ও রপ্তানিকারকের অনুকূলে ব্যাংক কর্তৃক, অর্থাৎ আমদানিকারকের পক্ষে ও রপ্তানিকারকের অনুকূল, যেটা এক্সপোর্টের অনুকূল ব্যাংক কর্তৃক ইস্যুকৃত, অর্থাৎ ব্যাংক কর্তৃক ইস্যুকৃত পত্রপত্র হলো কি আমাদের লেটার অফ ক্রেডিট, অর্থাৎ আমদানি পক্ষে থাকবে। আর রপ্তানিকারকের অনুকূলে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত আমাদের নিশ্চয়তা পত্রকে বলা হয় লেটার অফ ক্রেডিট। আর দ্বিতীয় প্রশ্নটা কি ছিল আমাদের দ্বিতীয় পৃষ্ঠ, প্রিয় শিক্ষার্থী একটু তাকাও। দ্বিতীয় পৃষ্ঠ দেখা যাচ্ছে না, আমি একটু তোমাদেরকে সুবিধার মতো করে দিচ্ছি। দ্বিতীয় প্রশ্নটা তোমাদের ছিল প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় প্রশ্নটা তোমাদের ছিল ব্যাংকিং কাজে আর্থিক সচলতার প্রয়োজন হয় কেন, অর্থাৎ ব্যাংকিং কাজে আর্থিক সচলতার প্রয়োজন হয় কেন তোমার কাছে জানতে চেয়েছে। আর তৃতীয় প্রশ্ন ছিল অগ্রণী ব্যাংক কার্যাবলীর ভিত্তিতে কোন ধরনের ব্যাংক বর্ণনা করো, তোমার কাছে এটা জানতে চেয়েছে। আর অগ্রণী ব্যাংকের ম্যানেজার
দীর্ঘমেয়াদী ঋণ দিতে অপারগতা প্রকাশ করার কারণ বিশ্লেষণ করে। এই চারটা তোমাদের আজকে প্রথমটা হচ্ছে আমাদের কি জ্ঞানমূলক প্রশ্ন, দ্বিতীয়টা আমরা সব জানি এটা হচ্ছে আমাদের প্রশ্ন, অর্থাৎ এই দুইটা প্রশ্ন তোমাদের কি অর্থাৎ বইয়ের ভিতর থেকে বা বাইরে থেকে আসতে পারে, অর্থাৎ এটা তোমাদের থাকবে। আর দুইটা যে থাকবে গ আর গহ, এটা তোমাদের উদ্দীপকে যা থাকবে সেই সম্বন্ধে থেকে আসে, তোমার পর্যবেক্ষণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় বন্ধুরা, তোমরা এখন পাঠে মনোযোগ দাও। এখন তাহলে আমাদের কি ছিল, ব্যাংকিং কাজে আর্থিক সচলতা প্রয়োজন হয় কেন? ব্যাংকিং কাজে আর্থিক সচলতা প্রয়োজন হয় কেন? এখন তাকাও, ব্যাংকিং কাজ সুষ্ঠুভাবে আমাদের পরিচালনার জন্য আর্থিক সচলতা কি প্রয়োজন? অর্থাৎ আমি একটা ব্যাংক আর্থিক সচলতা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কি অবশ্যই কি আর্থিক সচলতা অবশ্যই প্রয়োজন হবে। অর্থাৎ তাদেরকে অবশ্যই কি ব্যাংকিং কাজে সচলতা আনার জন্য তাদেরকে পরিচালনা সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে, তাহলে সেটা কি আর্থিক সচলতা পালন করতে পারবে। এখন দেখো, ব্যাংকিং ব্যবসার অন্যতম একটা নীতি হলো প্রাচুর্য ও সচলতা নীতি, অর্থাৎ প্রাচুর্য ও সচলতা নীতি থাকতে হবে। অর্থাৎ ব্যাংকিং ব্যবসার অন্যতম একটি আমাদের নীতি অর্থাৎ পলিসি ছিল কি প্রাচুর্য ও কি সচলতা নীতি। অর্থাৎ আর্থিক সচলতা ছাড়া কোনো ব্যাংকই সাফল্য পাবে না। অর্থাৎ আর্থিক সচলতা অর্থাৎ ফিনান্সিয়াল সচলতা যদি না থাকে, সে ব্যাংক কখনো কি সাফল্য লাভ করতে পারবে না। অর্থাৎ আর্থিক সচলতা লাভের জন্য আর্থিক সচলতার অভাবে অনেক সময় কি ব্যাংক দেউলি হয়ে যাবে। অর্থাৎ সে যে ব্যাংক পরিচালনা করবে সে ব্যাংকে অবশ্যই আর্থিক সচলতা প্রাচুর্য কি নীতি পলিসির মাধ্যমে চলতে হবে। তাহলে এটা যদি অভাব দেখা দেয় তাহলে সে ব্যাংকই দেউলি হয়ে যাবে। আমরা এমনও দেখেছি অনেকগুলো কি ব্যাংকই দেউলি হয়ে পথে চলেছে। বর্তমানে বাংলাদেশের নতুন নতুন যে ব্যাংকগুলি আসছে, সেটি আর্থিক সচলতার কারণে ঋণ ঠিক মতো আদায় না হওয়ার কারণে সেই ব্যাংকগুলি কি অর্থাৎ দেউলি হয়ে যাচ্ছে। অর্থাৎ খুব খারাপ অবস্থা এইসব ব্যাংকগুলি। নতুন যে ব্যাংকগুলি আসছে অর্থাৎ ব্যাংকিং কার্যক্রম অর্থাৎ তাদের যে চেইন কমান্ড, সেই চেইন কমান্ডে কি ঠিক মতো তাদের কি পরিচালনা করা হয় না, যার ফলে কি ব্যাংকগুলো তারা কি অর্থাৎ খুব খারাপ অবস্থায় চলে গেছে। এখন খেয়াল করো, আমাদের প্রশ্নটা ছিল কি ব্যাংকিং কাজে আর্থিক সচলতা প্রয়োজন হয় কেন, এটা একটু ডিটেলস বলে দিচ্ছি। এমনকি আর্থিক সচলতার অভাবে যে কোনো ব্যাংক দেউলিয়া হতে পারে, তাই ব্যাংকে আর্থিক সচলতা নিশ্চিতকরণ বাণিজ্য ব্যাংকের একটি আমাদের মূল নীতি। অর্থাৎ বাণিজ্য ব্যাংকের মূল নীতি হয়েছে আমাদের আর্থিক সচলতা নিশ্চিতকরণ, এটা হচ্ছে বাণিজ্য ব্যাংকের মূলনীতি। তৃতীয় প্রশ্নটি অগ্নি ব্যাংক কার্যাবলীর ভিত্তিতে কোন ধরনের ব্যাংক বর্ণনা করো, তোমার কাছে জানতে চাইছে। অর্থাৎ আমাদের অগ্নি ব্যাংক একটি কি আমরা জানি, অগ্নি ব্যাংক একটি আমাদের বাণিজ্যিক ব্যাংক, এর কার্যাবলীর ভিত্তিতে কোন ধরনের ব্যাংক তোমার কাছে বর্ণনা জানতে চেয়েছে। তাহলে আমরা বলতে পারি অগ্নি ব্যাংক একটি কি বাণিজ্যিক ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, জনকল্যাণের কি পরোক্ষ উদ্দেশ্য জনকল্যাণ সেবা প্রদান করা। এই ধরনের ব্যাংক কম সুদ দিয়ে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। অর্থাৎ জনগণ কি করে, ব্যাংকে সঞ্চয় হিসেবে রাখে, তাদেরকে কম সুদ হারে কি তাদেরকে প্রদান করে এবং তাদের টাকা দিয়ে কি করে অন্য জায়গায় উচ্চ হারে ঋণ গ্রহীতাদেরকে সুদ দিয়ে থাকে। অর্থাৎ আমরা যখন ব্যাংকের কাছে যখন ঋণ নিতে যাব, ঠিক আছে, তাহলে আমাদেরকে একটা বলে দিবে স্বল্পমেয়াদী আমাদের কি ঋণ দেওয়া হয়। বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংকে কি স্বল্পমেয়াদী দেয়, দীর্ঘমেয়াদী ঋণ খুব কম দেয়। অর্থাৎ সরকারি বিভিন্ন বড় বড় কর্মসংস্থা আর্থিক সংস্থা সেই সব জায়গায় কি তারা দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। এখন আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কি জনগণের কাছ থেকে তারা আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে, কে করে, বাণিজ্যিক ব্যাংক। অর্থাৎ তারা কম সুদ জনগণের প্রদান করে, তাদের টাকা কি তারা সংগ্রহ করে, সেই টাকা তারা কি উচ্চ সুদ হারে কি অন্য গ্রাহক বা প্রতিষ্ঠানদেরকে কি সুদ দিয়ে থাকে। এইটা হচ্ছে কি অর্থাৎ আপনার বেশি পরিমাণ সুদ অর্থ প্রদানের ঋণ হিসাবে তাদেরকে দিয়ে থাকে, না হলে কি ব্যাংকের কোনো কার্যক্রম তাদেরকে লাভবান হবে না। অর্থাৎ ব্যাংক প্রথমে তাদের একটা উদ্দেশ্যই থাকে জনগণের কম হারে সুদ দিবে। অর্থাৎ ওই ব্যক্তি প্রতিষ্ঠান ব্যাংকে যে টাকা জমা রাখবে তাকে কম হারে সুদ দিবে। যেমন আমরা অনেক সময় একটা ব্যাংক খুলি, সঞ্চয় হিসাবে আমরা অ্যাকাউন্ট খুলি সঞ্চয় হিসাব, আর যদি ব্যবসায়ী হিসাবে যদি করতে চাই কারেন্ট অ্যাকাউন্ট, তাহলে কোনো সুদ দিবে না, আমরা সব জানি। সঞ্চয় হিসেবে আমাদের কি স্বল্প হারে সুদ দেওয়া হয়, আর ফিক্সড ডিপোজিট হিসেবে কি আমাদের কি
উচ্চ হারে সুদ দেওয়া হয়, অর্থাৎ একটু বেশি পার্সেন্ট দেয়, আর 9%, 10%, কিন্তু সেভিং অ্যাকাউন্ট আমাদের কি 4-5% দেওয়া হয় থাকে। এখন আমাদের খেয়াল রাখতে হবে, উদ্দীপকে জনাব সাফায়েত চট্টগ্রামে একটি কি লবণ ফ্যাক্টরি স্থাপন করতে চান, এই জন্য তার প্রচুর পরিমাণ মূলধনের প্রয়োজন। ঠিক আছে, অগ্রণী ব্যাংকের সে বন্ধক রেখে 10 বছরের জন্য 5 কোটি টাকার মতো ঋণ আবেদন করেছিলেন। অর্থাৎ এই আবেদন কোটি করার কারণে ব্যাংকের ম্যানেজার দীর্ঘ মেয়াদি ঋণ দিতে কি অপারগ হয়েছেন, অসম্ভব তাদের ক্ষেত্রে। এখন এদিকে আমাকে বুঝতে হবে অবশ্যই কি, আমরা জানি বাণিজ্যিক ব্যাংক একটি কি স্বল্পমেয়াদী ঋণ দিয়ে থাকে, সেখানে তাদেরকে দীর্ঘমেয়াদী ঋণ খুব কমই দেওয়া থাকে, অর্থাৎ তাদের দেওয়া বিরত থাকে। কারণ যদি দীর্ঘমেয়াদী ঋণ দেয় তাহলে যে কোনো সময় আমানতকারী এসে তাদের যে জমাকৃত টাকা ভেঙে ফেলবে, তখন কি ঠিকমতো না দিতে না পারলে তাদের কি সমস্যা দেখা দিবে। অর্থাৎ তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হয় আমানতকারী আশা মতো তাদের টাকা কি তারা যেন ফেরত দিয়ে দিতে পারে, এইটাই তাদের খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় বন্ধুরা, তোমরা খেয়াল করো, তাহলে আমাদের বোঝা যাইতেছে বাণিজ্য ব্যাংকের ভিত্তিতে কোন ধরনের ব্যাংক এটা বর্ণনা করতে চাইছে। অর্থাৎ তাদের মূল উদ্দেশ্য থাকে যেন মুনাফা অর্জন করা এবং পরবর্তী জনগণের সেবা দেওয়া, কিন্তু তাদের কার্যক্রম কি সবসময় মনে রাখতে হবে স্বল্পমেয়াদী ঋণ দিয়ে থাকে, দীর্ঘমেয়াদী ঋণ তারা কি খুব কম দিয়ে থাকে। অর্থাৎ তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যে কোনো সময় কাস্টমার এসে তাদের টাকা চাইতে পারে, তখন কি তাদের টাকা দিতে হবে। এই জন্য তারা স্বল্পমেয়াদী ঋণ দিয়ে থাকে, যেন গ্রাহকদের কাছ থেকে যে টাকাটা খুব দ্রুত তারা কি উচ্চ হারে সুদ পেয়ে সেটা কি কাস্টমার সব সময় কি সময় মতো টাকাটা দিতে পারে। আর দ্বিতীয় প্রশ্নটা তোমাদের ছিল অগ্রণী ব্যাংক, চতুর্থ প্রশ্নটা আমাদের ছিল অগ্রণী ব্যাংকের ম্যানেজার দীর্ঘমেয়াদী ঋণ দিতে অপারগতা প্রকাশ করার কারণ বিশ্লেষণ করো। প্রথম প্রশ্ন হচ্ছে এলসি কি, কোন ব্যাংকিং কাজে আর্থিক সচলতার প্রয়োজন হয় কেন। তৃতীয় প্রশ্নটা ছিল অগ্রণী ব্যাংক কার্যাবলীর ভিত্তিতে কোন ধরনের ব্যাংক। আমি কিছুদিন আগে বলছিলাম একটি বাণিজ্যিক ব্যাংক, অর্থাৎ বাণিজ্যিক মুনাফা প্রতিষ্ঠান, এটি একটি বাণিজ্যিক ব্যাংক। কোন ব্যাংক, অগ্রণী ব্যাংক, তাদেরকে ঋণ সম্বন্ধে বলতে হবে এবং দীর্ঘমেয়াদী ঋণ থেকে তারা বিরত থাকে, এটা ব্যাখ্যা করেছিলাম। আর চতুর্থ প্রশ্নটা ছিল তোমাদের অগ্রণী ব্যাংকের ম্যানেজার দীর্ঘমেয়াদী ঋণ দিতে অপারগতা প্রকাশ করার কারণ, অর্থাৎ কজ দেখতেছে, বিশ্লেষণ করতে বলছে, তোমার মতে তুমি অ্যানালাইজ করে বিশ্লেষণ করবা। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আমাদের কি বাণিজ্য ব্যাংক, আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম কি বাণিজ্য ব্যাংক স্বল্পমেয়াদী ঋণ দিয়ে থাকে, অগ্রণী ব্যাংকের ম্যানেজার কি সেই সময় কি তারা দীর্ঘমেয়াদী ঋণ দিতে অপারগতা প্রকাশ করছে, অর্থাৎ তারা সবসময় উদ্দেশ্য তাদের স্বল্পমেয়াদী ঋণ দেওয়া। অর্থাৎ 10 বছরের জন্য সাফায়েত কি করছেন, লবণ ফ্যাক্টরি, সে 10 বছরের জন্য 5 কোটি টাকার জন্য আবেদন করেছিলেন। কার কাছে করেছিলেন? অগ্রণী ব্যাংকের কাছে। তার অগ্রণী ব্যাংকের ম্যানেজার কি বললেন, আমাদের ব্যাংক কি দীর্ঘমেয়াদী কি ঋণ দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, অর্থাৎ অপারগ করেছেন। এইটার মূল কারণ কি দেখো, বাণিজ্য ব্যাংক কম সুদে কিছুক্ষণ আগে বলছে, বাণিজ্য ব্যাংক কম সুদের বিনিময়ে কি জনগণের অর্থের টাকা আমানত হিসেবে সংগ্রহ করে এবং সেই অর্থের টাকা কি তারা উচ্চ সুদে কি আরেকজনের কাছে ঋণ প্রদান করে থাকে। এরপরে কি আমানতের সুদের হার ও ঋণের সুদের হারের পার্থক্যে কি বলে, বাণিজ্য ব্যাংকের মুনাফা। বাণিজ্য ব্যাংকের মুনাফা কিভাবে হয়, আমানতকারী সুদের হার, আর আমানতের আমাদের কি আমানতের কারা কাস্টমারদের সুদের হার, তাদের সুদের হার ও ঋণের সুদের হার, অর্থাৎ যাদেরকে আমি ঋণ দিব সুদের হারের পার্থক্য বিশ্লেষণকে বাণিজ্য ব্যাংকের মুনাফা বলা হয়। উদ্দীপকে জনাব সাফায়েত আমাদের কি চট্টগ্রামে একটি লবণ শোধন ফ্যাক্টরি স্থাপন করতে চান, এই সম্বন্ধে বলা হয়েছে। তার জন্য কি প্রচুর মূলধন প্রয়োজন, সেই জন্য কি করলেন, সে অগ্রণী ব্যাংকের কাছে যে কি 10 বছরের জন্য 5 কোটি টাকা চেয়েছিলেন, কিন্তু ম্যানেজার কি অপারগ করেছিলেন, বলেছিলেন যে আমাদের ব্যাংক কি স্বল্পমেয়াদী ঋণ দিয়ে থাকে, কিন্তু দীর্ঘমেয়াদী ঋণ দিতে আমাদের পক্ষে অসম্ভব, কারণ আমানতকারী যে কোনো সময় এসে আমাদের কাছে টাকা চেতে পারে, এই জন্য তাদেরকে চাহিদা মতো আমাদের কি টাকা দিতে হয়। এই জন্য তারা সবসময় লক্ষ্য করে যেন স্বল্পমেয়াদী সুদ দিয়ে সেটা লাভবান হয়ে কি খুব তাড়াতাড়ি তারা কাস্টমারদের কি সেবাটা দিয়ে থাকে, অর্থাৎ দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। এবার খেয়াল করো, তারপরে কি বলছে দেখো, সাধারণত বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস, অর্থাৎ সাধারণত বাণিজ্য ব্যাংকের তহবিলের উৎস হলো কি জনগণের কাছ থেকে আমাদের সংগৃহীত আমানত, অর্থাৎ তাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করা।
অর্থাৎ আমানত থেকে তারা তহবিল গঠন করে থাকে এবং সেই তহবিল থেকে তাদেরকে ঋণ দিয়ে থাকে। এই ব্যাংকের গ্রাহকের চাইলেও মতো তাদেরকে সবসময় কি ফেরত দিতে হয় টাকা। সেই টাকা থেকে জনগণ যে পরিমাণ টাকা এর একটা পরিমাণ রাখে, অর্থাৎ প্রায় 20% মতো টাকা রাখে আমার যতটুকু সম্ভব ধারণা। আর 80% তারা কি ইনভেস্টমেন্ট করে থাকে স্বল্পমেয়াদী ঋণের ক্ষেত্রে। তখন 20% যে টাকা যে থাকে, সবাই তো আমানতকারী এসে কি সম্পূর্ণ টাকা ভাঙায় না, অর্থাৎ 20% রাখে। এই জন্য যে কোনো সময় আমানতকারী এসে কি টাকা চাইতে পারে, চাইবে মাত্র। এই জন্য তাদেরকে একটা পরিমাণ একটা টাকা কি অর্থাৎ ব্যাংক রিজার্ভের ভিতরে রেখে রাখে। এরপর তারা কি করে দেখো, তারা এই জনগণের আমানতের ঋণ সৃষ্টি করে চাইবে মতো ফেরত যোগ্য দিতে হয় তাদেরকে। তাই ব্যাংকের ম্যানেজার ঋণ দিতে অসম্মতি করেছিলেন, কারণ তাদের ঋণ দিতে কি অসম্মতি করেছেন কি দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে কি তাদের ব্যাংকে ঋণ দেওয়া হয় না, অর্থাৎ তারা সবসময় কি স্বল্পমেয়াদীর ক্ষেত্রে ঋণ দিয়ে থাকে। এই জন্য তাদেরকে সবসময় কি আমানতকারীর অর্থাৎ সেবা সবসময় তাদেরকে করে থাকতে হয়। অর্থাৎ তারা যে কোনো সময় এসে কি ব্যাংকের কাছে চাইতে পারে আমার টাকা, কি ব্যাংক যে কোনো সময় ডিপোজিট ভেঙে দিতে পারে, বা তাদের টাকা মুনাফার যে টাকা আছে প্রত্যেক মাসে কি তাদেরকে উঠাতে হয়, অথবা অথবা তারা যে কোনো সময় কি এই ব্যাংকের কি হিসাবটা ভেঙে দিতে পারে সঞ্চয় হিসাব। এই জন্য তারা 20% মতো টাকা রেখে রাখে ব্যাংকে। যে কোনো সময় গ্রাহক, সবাই তো গ্রাহকরা ভাঙে না, যে কয়জন গ্রাহকরা থাকে বাংলাদেশে বা পৃথিবীতে, তারা কি যে কোনো সময় কি তাদের জমাকৃত টাকাটা কি হিসাব খাতটা কি যে কোনো সময় ভেঙে দিতে পারে, অর্থাৎ ব্যাংক জমার হিসাব খাতটা সেভিং অ্যাকাউন্ট ভেঙে দিতে পারে। এই জন্য তাদেরকে সেই পরিমাণ টাকা একটা 20% রাখে ব্যাংক বা বাণিজ্য ব্যাংকগুলো, যার ফলে কি ওই যে কাস্টমার যে কোনো সময় আসবে তাদেরকে কি টাকা দেওয়া হয়, চাবি মতো তাদেরকে ফেরত দিতে হয়। আর 80% তারা বিভিন্ন ইনভেস্টমেন্ট খাতে কি তারা কাজে লাগে থাকে, অর্থাৎ তারা স্বল্পমেয়াদী ঋণ দিয়ে থাকে ওইসব প্রতিষ্ঠান, যেসব প্রতিষ্ঠান তাদের সম্পত্তি বন্ধক রাখা হয় এবং তাদেরকে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে তাদেরকে কি সেই স্বল্পমেয়াদী হিসেবে তাদেরকে সুদ দেওয়া হয়। অর্থাৎ জনাব সাফায়েত কি অর্থাৎ অগ্রণী ব্যাংক থেকে কি 10 বছরের জন্য তাদেরকে 5 কোটি টাকা ঋণের আবেদন করেছিলেন। সে টাকা তাদের পক্ষে দীর্ঘমেয়াদী সময় হওয়ার কারণে তাদেরকে ঋণ দিতে ম্যানেজার অসম্মতি করেছেন। এটাই তাদের কি কারণ বিশ্লেষণ করা হয়েছিল। অর্থাৎ উত্তর থেকে আমরা জানতে পেরেছি অগ্রণী ব্যাংক বা যে কোনো ব্যাংক বলো, অগ্রণী ব্যাংক বলো, সোনালী ব্যাংক বলো, তারপর কি তোমার জনতা ব্যাংক বলো, রূপালী ব্যাংক বলো, অন্যান্য বাণিজ্য ব্যাংক বলো, তাদের কি সবসময় কি স্বল্পমেয়াদী তারা ঋণ দিয়ে থাকে, অর্থাৎ দীর্ঘমেয়াদী ঋণ খুব কম দিয়ে থাকে। তাদের ক্ষেত্রে কি অর্থাৎ কস্টিউম একটা কন্ডিশন থাকে এবং তাদের আইনও থাকে, ল, যেন স্বল্পমেয়াদীর ক্ষেত্রে তাদের কি বেশিরভাগ লোন দেওয়া থাকে, অর্থাৎ দীর্ঘমেয়াদী ঋণ তাদের খুব কম দেওয়া থাকে। এইসব অন্য প্রতিষ্ঠান দেওয়া থাকে, বিশেষিত প্রতিষ্ঠান আছে অন্য, এইসব প্রতিষ্ঠানগুলি দিয়ে থাকে, এইসব বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান তারা দিয়ে থাকে। কিন্তু তাদের ক্ষেত্রে কি সম্ভব না, কারণ তাদের কাস্টমার যে কোনো সময় এসে কি টাকা চেতে পারে। এই জন্য তারা কি এই ঋণটা কি স্বল্পমেয়াদী হিসাবে ঋণ দিয়ে থাকে, অর্থাৎ দীর্ঘমেয়াদী তারা কখনো কি ঋণ দেওয়ার অপরাধ সম্মতি করেছে ম্যানেজার। আজ এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা তোমরা কতটুকু বুঝেছ, এই জন্য খিলগাঁও উচ্চ বিদ্যালয় ফেসবুক লিঙ্কে তোমরা কি লিঙ্ক করে কি তা আমাদেরকে জানাবে। আর কোনো কিছু সমস্যা যদি হয় তাহলে আমাদের কি খিলগাঁও ফেসবুক লিঙ্কে কি তা আমাদের পরবর্তী ক্লাসে আমরা তা বুঝিয়ে দেবো। অর্থাৎ তোমাদের এটা খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের একটা আলোচনা করা হয়েছে। এরপর আরো কতগুলো আলোচনা করা হবে এই অধ্যায়ে, আরো প্রশ্ন সৃজনশীল, কারণ সৃজনশীল প্রশ্ন এই সম্বন্ধে আমার আলোচনা করা হয়নি, কারণ তোমাদের কি 25 জাতীয় পরীক্ষার জন্য 30 মার্কে আমি শুধু বাণিজ্য ব্যাংকের পরিচিতি সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম, অর্থাৎ একটু থিম তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম যেন পরীক্ষা তোমরা কিছু লিখতে পারো। কিন্তু আজকে তোমাদের একটা সৃজনশীল আকারে প্রশ্ন একটা আলোচনা করে দিলাম। এরপর আরো আছে, আরো কয়েকটা নেওয়া হবে, আরো মনে হয় একটা বা 2টা ক্লাস নেওয়া হবে, তখন তোমরা কি সৃজনশীল আকার প্রশ্ন বুঝতে পারবা বাণিজ্য ব্যাংকে তার পরিচিতি সম্পর্কে। এই জন্য আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলির কি সম্বন্ধে সবকিছু জানতে হবে। আবার অনেক সময় কি বিভিন্ন রকম বাণিজ্য ব্যাংকের নামও কি তোমাদেরকে উল্লেখ করতে পারে, কি কি বাংলাদেশের বাণিজ্য ব্যাংক থাকতে, এই সম্বন্ধে তোমার জানতে হবে। এই জন্য আমাদের কি সবসময় খেয়াল রাখতে হবে বাণিজ্য ব্যাংকগুলো কি কি আছে। উত্তরা ব্যাংক যেমন ওয়ান ব্যাংক, ঠিক আছে, আল আরাফা ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এরপর হচ্ছে কি আমাদের আইএফসি ব্যাংক, এনসিসি ব্যাংক, এরপর হচ্ছে কি এরপর হচ্ছে আমাদের পূবালী ব্যাংক, এরপর হচ্ছে তোমাদের কি বাংলাদেশ কমার্স ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের আরও অনেকগুলো নতুন নতুন ব্যাংক আছে, মধুমিতা ব্যাংক হচ্ছে, এরপর আরও আমাদের ধরবা এই যমুনা ব্যাংক, ঠিক আছে। আমাদের এইগুলি ব্যাংক, এগুলি বাণিজ্য ব্যাংকগুলি আমাদের কি সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, কি কি বাণিজ্য ব্যাংক।
আর বিদেশি ব্যাংকগুলো আমাকে নাম জানতে হবে। তোমার অনেক সময় আরেক চ্যাপ্টারে আমরা যখন আলোচনা করি বিদেশি ব্যাংকগুলো কি কি, তখন আমাদেরকে বিদেশি ব্যাংকগুলো জানতে দেয়। যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঠিক আছে, সর্বপ্রথম বাংলাদেশে এসেছিলেন। এরপর এইচএসবিসি, এরপর হচ্ছে শ্রীলঙ্কার একটা আছে তোমার বিদেশি ব্যাংক, মনে রাখতে হবে সিএ লিওন অর্থাৎ এই ব্যাংক। এরপর হচ্ছে পাকিস্তান একটা ব্যাংক আছে বিদেশি, আমাদের বাংলাদেশের হাবিব ব্যাংক, ঠিক আছে। এগুলি আমাদের বিদেশি ব্যাংক। এই বিদেশি ব্যাংকগুলো কি আমাদের নাম জানতে হবে। এবার কতগুলো বিশেষিত ব্যাংক আছে এই সম্বন্ধে আলোচনা করবে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই সুস্থ থাকো। আমি বিদায় নিচ্ছি। একটু বলছি, এই করোনা অবস্থায় তোমরা যতটুকু সম্ভব ঘরে যে বাইর হবে না, আর যদি বাইর হও অবশ্যই মাস্ক পরে বের হবা, আর কিছুক্ষণ পর পর তোমরা হাত ধোবা। আজ এই পর্যন্ত, সুস্থ থাকো, সুন্দর থাকো। আজ আমি বিদায় নিচ্ছি। বিনা আসসালামু আলাইকুম।